আচ্ছা, আজকের এই ক্লাসটিতে আমরা এইচটিএমএল এর যে নতুন জিনিসটি শিখব সেটি হলো টেবিল। এখন তোমাদের নিশ্চয়ই ক্লাস 11-এ টেবিলের কথা মনে আছে। আমরা এমএস ওয়ার্ড প্র্যাকটিক্যালে আমরা করেছিলাম যে কি করে টেবিল ক্রিয়েট করতে হয়। তাহলে আজকে আমরা দেখব যে এইচটিএমএল এ কি করে টেবিল ক্রিয়েট করতে হয়। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তাহলে প্রথমে আগে দেখব যে এইচটিএমএল এ টেবিল তৈরি করার পদ্ধতি। তাহলে তার আগে আমরা একটু দেখে নিই যে টেবিল অ্যাকচুয়ালি টেবিল বলতে কাকে বলে, অর্থাৎ টেবিলের সংজ্ঞা কী। তাহলে দেখো, টেবিল হলো একাধিক রো এবং কলমের সমষ্টি। তো আমরা সবাই জানি যে টেবিল তৈরি হয় কিন্তু কতগুলো রো এবং কতগুলো কলম নিয়ে। তাহলে তোমাদের একটু যদি বুঝতে অসুবিধা হয় যে টেবিলের কোনটাকে রো বলে কোনটাকে কলম বলে, তাহলে আমরা একটু জিনিসটাকে একটু বলে দিই যে কোনটা টেবিলের কোনটাকে রো বলছি আর কোনটাকে কলম বলছি। তাহলে তোমাদের হয়তো মনে পড়ে যাবে। তাহলে ধরে নাও আমরা যদি এই টেবিলটাকে নিই, তাহলে দেখো টেবিলের রো আমরা বলেছিলাম যে হরাইজেন্টাল যেগুলো আছে সেগুলোকে বলা হয় রো। তার মানে হরাইজেন্টালি তুমি যদি দেখো, অর্থাৎ অনুভূমিকভাবে যদি দেখো, দেখো এটা হচ্ছে একটা রো। ঠিক একই রকমভাবে এটাও কিন্তু একটা রো। তার মানে দেখো আমার এই টেবিলে তাহলে কতগুলো রো আছে, দেখো রো 1, রো 2, রো 3 এবং রো 4। তাহলে এই টেবিলটাতে মোট রো এর সংখ্যা কিন্তু আমার 4। ঠিক আছে, এখন এই চারটে রো, তার মানে বুঝতেই পারছো আমার চারটে এরকম হরাইজেন্টালি আছে। এটা একটা রো 2, রো 3, রো 4। এবার এই চারটে রো এর মধ্যে প্রথম যে রোটা আছে, অর্থাৎ প্রথম রো এর ভ্যালুগুলো কি কি, মান্থ, হাই এবং লো। তাহলে এই যে প্রথম রো, এই প্রথম রোটাকে বলা হচ্ছে হেডার রো। তার মানে এই টেবিলটার প্রথম রোটার নাম হচ্ছে হেডার রো। এইবার দেখে নিই কলমের সংখ্যা কত। কলম মানে তোমাকে ভার্টিক্যালি দেখতে হবে, অর্থাৎ উল্লম্বভাবে দেখতে হবে। তার মানে এইটা হচ্ছে একটা কলম, একই রকমভাবে এটা একটা কলম। তার মানে দেখো বুঝতেই পারছো, তার মানে এই টেবিলটাতে কলমের সংখ্যা দেখো 1, 2 এবং 3। তাহলে এই টেবিলটাতে মোট কলমের সংখ্যা হচ্ছে আমার 3। এখন এই টেবিলটাতে কাকে আমরা সেল বলবো, বলছে টেবিলের এক একটা ডেটাকে বলছি, এক একটা ঘরকে বলছি আমি সেল। তার মানে দেখো আমি যদি দেখাই যে যেমন দেখো এইটা হচ্ছে একটা ঘর, এই ঘরের মান হচ্ছে, ডেটাটা হচ্ছে 28, এটাকে আমি একটা সেল বলছি। তার মানে বুঝতেই পারছো যে প্রথম রোয়েতে আমার কতগুলো সেল আছে, 3টে। সেকেন্ড রোতেও দেখো 3টে সেল, থার্ড রোতেও 3টে সেল, ফোর্থ রোতেও আমার 3টে সেল। তার মানে টেবিলের এক একটা ঘর, যার যে ছোট্ট ঘরের মধ্যে এক একটা ডেটা থাকবে, তাকে আমরা কি বলবো, টেবিলের সেল। এইবার এই টেবিলটার যদি আমি একটা নাম ধরি, ধরো এই টেবিলটার আমি নাম দিচ্ছি টেম্পারেচার ডিস্ট্রিবিউশন ইন ফেব্রুয়ারি টু এপ্রিল। এইটাকে আমরা একটা টেবিলটার একটা নাম দিলাম। তাহলে এই টেবিলটা হচ্ছে একটা টেম্পারেচার বোঝাচ্ছে যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে কত হাইয়েস্ট টেম্পারেচার ছিল এবং কত লোয়েস্ট টেম্পারেচার ছিল। সো টেম্পারেচার ডিস্ট্রিবিউশন ইন ফেব্রুয়ারি টু এপ্রিল, এটা হচ্ছে আমার টেবিলটার নাম। তাহলে এই টেবিলের নামটাকে বলা হচ্ছে টেবিল ক্যাপশন। তাহলে আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারলে যে একটা টেবিলের কোনটাকে রো বলছি, কোনটাকে কলম বলছি, কাকে সেল বলছি, কাকে হেডার রো বলছি এবং কাকে টেবিল ক্যাপশন বলছি। তাহলে এবার আমরা দেখে নিই যে এইচটিএমএল এর টেবিল তৈরি করতে গেলে কি কি ট্যাগ লাগে। তাহলে চলো, তাহলে দেখো এইচটিএমএল এ টেবিল তৈরি করার জন্য মোট 4 জোড়া ট্যাগ ব্যবহৃত হয়। তাহলে এইচটিএমএল এ টেবিল করতে গেলে মূল যে 4টি ট্যাগ লাগে, 4 জোড়া ট্যাগ লাগে। তাহলে প্রথম কি ট্যাগ, প্রথম ট্যাগটি দেখো টেবিল ট্যাগ। তার মানে দেখো টেবিল শুরু হচ্ছে এবং টেবিল ক্লোজ হচ্ছে। বলছে এই ট্যাগটির দ্বারা টেবিল তৈরি করা হয়। এইচটিএমএল এ যে কোনো টেবিল তৈরি করার সময় টেবিল এই ট্যাগটি দ্বারা শুরু হয় এবং টেবিল শেষ এই ট্যাগটির দ্বারা শেষ করা হয়। তার মানে হচ্ছে দেখো বুঝতেই পারছো যে এইচটিএমএল এর টেবিল ট্যাগ দিয়ে কিন্তু টেবিলকে তৈরি করা হয়। তার মানে যে কোনো টেবিল যখন শুরু হবে তখন টেবিল ট্যাগ দিয়ে শুরু হবে, এটা হচ্ছে টেবিল ট্যাগের শুরুর সিনট্যাক্স। এবং টেবিলটি যখন শেষ হবে তখন কিন্তু টেবিল ট্যাগ দিয়ে আমাকে শেষ করতে হবে। তার মানে টেবিল ট্যাগটা দিয়ে মূল হচ্ছে টেবিলটাকে ক্রিয়েট করা হয়। টেবিল ট্যাগ দিয়ে টেবিলটা শুরু হবে এবং টেবিল ট্যাগ দিয়ে টেবিলটা কি করতে হবে, তোমাকে শেষ করতে হবে। তাহলে এর পরের ট্যাগটিতে চলে আসি। তাহলে দেখো পরের ট্যাগটি হলো টিআর ট্যাগ। তাহলে টিআর ট্যাগ
বলছে এটির অর্থ হলো টেবিল রো। টেবিলের প্রতিটি রোয়ের জন্যই এই ট্যাগটি ব্যবহৃত হয়। একটি টেবিলের মধ্যে যতগুলি রো থাকবে, টেবিল ট্যাগের মধ্যে তত সংখ্যক টিআর ট্যাগ থাকবে। তার মানে টিআর ট্যাগটাকে বলা হচ্ছে টেবিল রো। টেবিলের প্রত্যেকটা রো তৈরি করতে গেলে তোমাকে এই টিআর ট্যাগটাকে ব্যবহার করতে হবে। একটা টেবিলের মধ্যে যত সংখ্যক রো থাকবে ততগুলো তোমার টিআর ট্যাগ থাকবে। তার মানে বুঝতেই পারছো, যদি আমি একটু আগে আমি যে টেবিলটা তোমাদের দেখাচ্ছিলাম সেই টেবিলটাতে তোমার 4টে রো ছিল, তার মানে আমার টিআর ট্যাগের সংখ্যা লাগবে কিন্তু 4। বুঝতেই পারছো। এর পরেরটা দেখো টিএইচ। টিএইচ ট্যাগ দেখো শুরু হচ্ছে এবং টিএইচ ট্যাগ ক্লোজ হচ্ছে। বলছে এটির অর্থ হলো টেবিল হেডার। এই ট্যাগটির দ্বারা টেবিলের হেডার রোটিতে ডেটা ইনসার্ট করা হয়, অর্থাৎ টেবিলের প্রতিটি কলমের হেডার কলম তৈরি করতে এই ট্যাগটি ব্যবহৃত হয়। তার মানে টিএইচ কথাটার অর্থ হলো টেবিল হেডার। টেবিলের হেডার রো আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে কাকে হেডার রো বলছি, টেবিলের প্রথম রোটাকে বলছি হেডার রো। তাহলে টেবিলের হেডার রোটি তৈরি করার সময় এই টিএইচ ট্যাগটি ব্যবহৃত হয়, এবং হেডার রোতে তুমি যখন ডেটাকে ইনসার্ট করছো তখন এই টিএইচ ট্যাগটা কিন্তু প্রত্যেকটা ডেটার জন্য এই টিএইচ ট্যাগটি ব্যবহৃত হবে। এর পরের যে ট্যাগটি আছে সেটি হলো টিডি। তাহলে টিডি বলছে, দেখো টিডি শুরু হচ্ছে এবং টিডি ক্লোজ হচ্ছে। বলছে এটির অর্থ হলো টেবিল ডেটা। বলছে এই ট্যাগটির দ্বারা টেবিলের প্রতিটি রোতে তথ্য অর্থাৎ ডেটাকে ইনসার্ট করা হয়। তার মানে টেবিল ডেটা বা যাকে আমরা বলছি টিডি ট্যাগ, এই ট্যাগটির দ্বারা প্রতিটি রোতে তোমাকে ডেটাকে ইনসার্ট করতে পারবে। তার মানে একটা টেবিলের প্রত্যেকটা রোতে যতগুলো সেল থাকবে ততগুলো তোমার টিডি ট্যাগ লাগবে। কারণ একটা টেবিলের রোতে যদি 4টে ডেটা থাকে তার মানে 4টে সেল আছে, তার মানে তোমার 4টে টিডি লাগবে। তার মানে প্রত্যেকটা ডেটা এক একটা রোতে যতগুলো ডেটা থাকবে প্রত্যেকটা ডেটার জন্য কিন্তু একটা করে টিডি ট্যাগ লাগবে। আর টিএইচ ট্যাগটা কখন লাগছে? টেবিলের প্রথম রোটা ক্রিয়েট করার জন্য। তাহলে একটা টেবিলের প্রথম রো অর্থাৎ হেডার রোতে প্রত্যেকটা ডেটা ইনসার্ট করার জন্য তোমার লাগে হচ্ছে টিএইচ ট্যাগ। তাহলে বুঝতেই পারছো। এইবার দেখো আমরা একটা ছোট্ট একটু উদাহরণ নিই, তাহলে তোমাদের বুঝতে পারবে যে স্ট্রাকচারটা, যে টেবিল তৈরি করার স্ট্রাকচারটা কীরকম হয়। তাহলে আমরা যদি একটা ছোট্ট এক্সাম্পল যদি নিই, তাহলে দেখো আমরা যেরকম বলেছিলাম প্রথমে টেবিল ট্যাগ দিয়ে শুরু হবে। দেখো আমি একটা টেবিল ট্যাগ দিয়ে শুরু করলাম। এইবার আগের যে আমি এক্সাম্পলটা দেখালাম তাহলে তার হেডার রোটা প্রথমে তৈরি করব। তাহলে দেখো হেডার রো আমার চলে এসেছে। তাহলে হেডার রোটা যখন শুরু করব, এটাই হচ্ছে আমার ফার্স্ট রো ছিল, এই ফার্স্ট রোটাকেই আমি বলছিলাম হেডার রো। তাহলে এটাকে তৈরি করার সময় তোমার দেখো একটা প্রথমে টিআর ট্যাগ, কারণ প্রত্যেকটা রো শুরু হবে টিআর ট্যাগ। দেখো টিআরের ভেতর তোমার প্রথম টিএইচের মধ্যে লেখা আছে মান্থ। প্রথম টিএইচ ট্যাগ দিয়ে তুমি লিখছো মান্থ, পরের টিএইচ ট্যাগ দিয়ে তুমি লিখছো হাই, তারপরের টিএইচ ট্যাগ দিয়ে তুমি লিখছো লো, তারপরে টিআর ট্যাগ ক্লোজ। তার মানে এটা হয়ে গেল আমার প্রথম রো। তাহলে দেখো প্রথম রোতে যেহেতু 3টে ডেটা আছে, তাহলে 3টে ডেটাকে লিখছো টিএইচ এর মধ্যে, কারণ এটা টেবিল হেডার। টেবিলের হেডার রোতে ডেটা ইনসার্ট করার জন্য আমার টিএইচ ট্যাগ লাগে। তাহলে হেডার রোতে যেহেতু 3টে ডেটা ছিল তাহলে 3টে টিএইচ ট্যাগ লাগবে। 3টে টিএইচ এর মধ্যে আমি লিখেছি প্রথম টিএইচে মান্থ, পরের টিএইচে হাই, তারপরের টিএইচে লো। এর পরের রোটাই যদি তুমি আসো তাহলে দেখো পরের রোতে এবারে হচ্ছে ফেব্রুয়ারি, 36 এবং 16, এই রোতে এই ডেটাগুলো আছে। তার মানে আবার একটা টিআর ওপেন হবে। দেখো নেক্সট রো, তার ভেতর এবার টিডি দিয়ে ডেটাগুলো লেখা হচ্ছে। প্রথম টিডিতে ফেব্রুয়ারি, পরের টিডিতে দেখো লেখা হচ্ছে 36, তারপরের টিডিতে লেখা হচ্ছে 16, তারপরে টিআর ক্লোজ। তার মানে এই রোটা হয়ে গেল আমার সেকেন্ড রো। বুঝতে পারছো? ঠিক একই রকমভাবে তোমার নেক্সট রোতে তুমি যদি আসো তাহলে দেখো নেক্সট রোতে ডেটাগুলো হচ্ছে মার্চ, 38 এবং 23। তার মানে নেক্সট রো মানে আবার একটা টিআর ট্যাগ শুরু হবে। দেখো আবার একটা টিআর ট্যাগ শুরু হলো, তার মধ্যে ডেটাগুলো দেখো এক একটা টিডির মধ্যে লিখছি। প্রথম টিডিতে মার্চ, পরের টিডিতে হচ্ছে 38, তারপরের টিডিতে হচ্ছে 23 এবং তারপরে হচ্ছে টিআর ট্যাগটাকে ক্লোজ করছি, যেহেতু রোটা এখানে শেষ হয়ে যাচ্ছে। এর পরের রোতে তুমি যদি আসো তাহলে দেখো পরের রোতে আমার ডেটাগুলো হচ্ছে এপ্রিল, 39, 28।
তাহলে পরের রোটা যখন শুরু হবে আবার একটা টিআর ট্যাগ দিয়ে শুরু হবে। তাহলে দেখো আবার একটা টিআর ট্যাগ দিয়ে শুরু হলো। প্রথম টিডিতে লিখছি এপ্রিল, পরের টিডির মধ্যে লিখছি 39, তারপরের টিডিতে লিখছি 28, তারপরে টিআর ট্যাগটা ক্লোজ হলো কারণ রোটা এখানে শেষ। তাহলে এই ছিল আমার টেবিলটা। এইবার দেখো টেবিল ট্যাগ দিয়ে শুরু হয়েছে, তাহলে টেবিলটা শেষ হবে টেবিল ট্যাগ দিয়ে। তাহলে দেখো আমার টেবিলটা শেষ হয়ে গেল টেবিল ট্যাগ দিয়ে। তাহলে আশা করি তোমরা স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। টেবিলের দেখো 4টে রো ছিল, 4টে রো 1 2 3 4। তাহলে দেখো টিআর ট্যাগ লাগছে 4টে। এইটা একটা টিআর ট্যাগ শুরু হয়ে শেষ হয়েছে একটা, এটা একটা টিআর ট্যাগ শুরু হয়ে শেষ হলো 2টো, এটা একটা 3টে এবং এটা একটা 4টে। প্রথম টিআর ট্যাগটাকে বলা হচ্ছে হেডার রো, তার জন্য আমি টিএইচ এর মধ্যে ভ্যালুগুলো লিখছি। তাহলে 3টে ভ্যালু আছে যেহেতু 3টে টিএইচ ব্যবহার করেছি। পরের টিআর ট্যাগের ডেটাগুলোকে ইনসার্ট করার জন্য আমি ব্যবহার করছি টিডি। তাহলে 3টে যেহেতু ডেটা, তাহলে 3টে টিডি ট্যাগ লাগবে। তাহলে এইভাবে কিন্তু একটা টেবিল কিন্তু তৈরি হয়। এইবার দেখো ক্যাপশন ট্যাগ। ক্যাপশন ট্যাগ কি বলছে? বলছে দেখো এই ট্যাগটি টেবিলের উপরে বা নিচে একটি ক্যাপশন বা টাইটেল দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তার মানে বুঝতেই পারছো, আমরা যদি টেবিলের, আমরা কিছুক্ষণ আগেই প্রথম একটা এক্সাম্পলে দেখেছিলাম কাকে আমরা টেবিলের ক্যাপশন বলছি। তো টেবিলের উপরে বা নিচে তুমি যদি কোনো একটা ক্যাপশন বা টাইটেল দিতে চাও, মানে টেবিলের একটা নাম দিতে চাও, তখন এই ক্যাপশন ট্যাগটিকে কিন্তু ব্যবহার করা হয়। এইবার দেখো আমরা দেখব যেটা টেবিল ট্যাগের অ্যাট্রিবিউটস। তাহলে প্রথম যে অ্যাট্রিবিউটটা সেটা দেখো বর্ডার। বর্ডার কি করছে? বলছে দেখো এই অ্যাট্রিবিউটটির সাহায্যে টেবিলের চারদিকে যে বর্ডার থাকে সেটিকে সরু বা মোটা করা যায়। তার মানে বর্ডার ট্যাগ দিয়ে আমরা কি করতে পারি? বর্ডার ট্যাগ দিয়ে কিন্তু একটা টেবিলের চারদিকে আমি কিন্তু বর্ডার দিতে পারি এবং এর ডিফল্ট ভ্যালুটা কিন্তু 0। বর্ডার যদি তুমি অ্যাট্রিবিউটকে যদি ব্যবহার না করো তার মানে বর্ডারের ভ্যালু কিন্তু 0, অর্থাৎ টেবিলের চারদিকে কিন্তু কোনো বর্ডার দেখতে পাবে না। ঠিক আছে, এইবার দেখো পরের অ্যাট্রিবিউটটা বর্ডার কালার। বলছে এই অ্যাট্রিবিউটটির সাহায্যে টেবিলের বর্ডারের রং পরিবর্তন করা যায়। তার মানে বর্ডার কালার দিয়ে আমরা কি করতে পারি? বর্ডার কালার দিয়ে এই অ্যাট্রিবিউটটির সাহায্যে টেবিলের বর্ডারের রঙকে আমরা পরিবর্তন করতে পারি। এখানেও বলা নেওয়া ভালো যে আমি যদি বর্ডার কালারকে যদি ব্যবহার না করি তখন কিন্তু ডিফল্ট বর্ডার কালারটা আসে কিন্তু ব্ল্যাক, অর্থাৎ কালো রঙের আসবে বর্ডার কালার। কিন্তু এই অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করে তুমি কিন্তু বর্ডারের রঙকে পরিবর্তন করতে পারো। ঠিক আছে, এর পরের অ্যাট্রিবিউটটা দেখো বিজি কালার। বলছে এই অ্যাট্রিবিউটটির দ্বারা টেবিলটির ব্যাকগ্রাউন্ড কালারকে পরিবর্তন করা হয়। তার মানে তুমি যদি টেবিলের ব্যাকগ্রাউন্ডের কোনো কালার দিতে চাও যেটা পেজের ব্যাকগ্রাউন্ড কালারের থেকে আলাদা, তখন আমরা বিজি কালার অ্যাট্রিবিউটকে ব্যবহার করব। তার মানে বিজি কালার দিয়ে আমরা কি করছি? টেবিলটির ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিচ্ছি। এর পরের যে অ্যাট্রিবিউটটা সেটা হচ্ছে উইথ। বলছে দেখো এই অ্যাট্রিবিউটটির সাহায্যে সমগ্র টেবিলের প্রস্থ বাড়ানো যায়। তার মানে আমরা টেবিলটাকে প্রস্থে বাড়াতে পারি, আমি সেট করে দিতে পারি যে আমার টেবিলটা কতটা লম্বা হবে। বুঝতেই পারছো। এর পরের অ্যাট্রিবিউটটা দেখো হাইট। হাইট বলছে দেখো এই অ্যাট্রিবিউটটির সাহায্যে সমগ্র টেবিলের দৈর্ঘ্য বাড়ানো যায়। তার মানে এই টেবিলের কোনো টেবিলের যদি তুমি দৈর্ঘ্যে যদি টেবিলটাকে বাড়াতে চাও তখন মানে হচ্ছে তুমি ভার্টিক্যালি টেবিলটাকে বাড়াচ্ছ, তখন সেটাকে আমরা বলবো হাইট। তার মানে হাইট অ্যাট্রিবিউট দিয়ে টেবিলটাকে দৈর্ঘ্যে বাড়ানো হয়, আর উইথ অ্যাট্রিবিউট দিয়ে টেবিলটাকে প্রস্থে বাড়ানো হয়, অর্থাৎ চওড়ায় বাড়ানো হয়। এর পরের অ্যাট্রিবিউটটা দেখো ব্যাকগ্রাউন্ড। বলছে এই অ্যাট্রিবিউটটির সাহায্যে টেবিলের ব্যাকগ্রাউন্ডে কোনো পিকচার যোগ করা যায়। তার মানে তুমি যদি টেবিলের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ছবি দিতে চাও, টেবিলের ব্যাকগ্রাউন্ডে তুমি যদি কোনো পিকচার বা ছবি দিতে চাও তখন কিন্তু তোমাকে ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। এর পরের যে অ্যাট্রিবিউটটা সেটা দেখো সেল প্যাডিং। সেল প্যাডিং বলছে এই অ্যাট্রিবিউটটি টেবিলের সেলের ডেটা বা কন্টেন্ট থেকে সেল বর্ডারের মধ্যবর্তী ফাঁকা অংশকে বাড়াতে বা কমাতে সাহায্য করে। মানে একটা সেলের মধ্যে একটা টেবিলের ডেটা থাকবে, একটা সেলের মধ্যে বুঝতেই পারছো একটা সেল মানে একটা ছোট্ট ঘর, টেবিলের একটা ছোট্ট ঘর যার মধ্যে একটা ডেটা থাকে। তাহলে বলছে একটা সেলের ডেটা বা কন্টেন্ট
তার ওই সেল বর্ডার থেকে কতটা দূরে থাকবে, তার মধ্যবর্তী যে ফাঁকা অঞ্চল সেটাকে তুমি বাড়াতে বা কমাতে পারো। ঠিক আছে, এর পরেরটাই দেখো সেল স্পেসিং। সেল স্পেসিং বলছে দুটি পাশাপাশি সেলের মধ্যবর্তী দূরত্ব কমাতে বা বাড়াতে এই অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয়। তার মানে সেল স্পেসিং দিয়ে দুটো পাশাপাশি সেলের মধ্যবর্তী যে গ্যাপিং বা মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা কমাতে বা বাড়াতে পারি। আর সেল প্যাডিং দিয়ে আমরা সেলের মধ্যে যে ডেটাটা থাকবে সেইটা তার সেলের বর্ডার থেকে কতটা ফাঁকা অঞ্চল তৈরি করে সেল ডেটাটা থাকবে সেটাকে বাড়াতে বা কমাতে আমরা সাহায্য করি। তাহলে আমরা যদি একটু দেখে নিই কোনটাকে আমি সেল প্যাডিং এবং সেল স্পেসিং বলছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো আমি এখানে তিনটে, প্রথম রোটা আমি দেখাচ্ছি, দেখো মান্থ, হাই এবং লো, এটা হচ্ছে প্রথম রোয়ের তিনটে সেল ছিল, হেডার রোয়ের তিনটে সেল। তাহলে দেখো প্রথমে হচ্ছে সেল স্পেসিং কাকে বলে। তাহলে সেল স্পেসিং আমরা কি বললাম, দুটি পাশাপাশি সেলের মধ্যবর্তী দূরত্ব কমাতে বা বাড়াতে এই অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয়। তাহলে দেখো কোনটাকে সেল স্পেসিং বলছি। দেখো দেখো এই যে দুটো যে গ্যাপিং তুমি দেখতে পাচ্ছ, দুটো পাশাপাশি সেলের মধ্যবর্তী যে গ্যাপিং, এই গ্যাপিংটাকেই কিন্তু আমরা বলছি সেল স্পেসিং। বুঝতে পারছো? এইবার দেখো সেল প্যাডিং কাকে বলছি। সেল প্যাডিং কাকে বলছে, বলছে সেলের ডেটা বা কন্টেন্ট থেকে সেল বর্ডারের মধ্যবর্তী ফাঁকা অঞ্চল, এইটা হচ্ছে তোমার সেল বর্ডার। সেলটার একটা সেলের চারদিকে যে বর্ডার সেটাকেই সেল বর্ডার বলছে, আর এটা হচ্ছে সেল ডেটা। তো সেলের ডেটা বা কন্টেন্ট থেকে সেল বর্ডারের মধ্যবর্তী ফাঁকা অংশকে বাড়াতে বা কমাতে সাহায্য করে। তার মানে দেখো এই যে মধ্যবর্তী যে ফাঁকা অঞ্চল, সেল ডেটা আর এটা সেল বর্ডার, এদের মধ্যবর্তী যে ফাঁকা অঞ্চল এইটাকে বাড়াতে বা কমাতে সাহায্য করে সেল প্যাডিং। তার মানে এই অংশটাকে আমরা কি বলছি, সেল প্যাডিং। তার মানে বুঝতেই পারছো কাকে আমরা সেল প্যাডিং বলছি আর কাকে আমরা সেল স্পেসিং বলছি। এইবার দেখো টিডি ট্যাগের অ্যাট্রিবিউটস। টিডি ট্যাগের যে অ্যাট্রিবিউট, আমরা জানি টিডি ট্যাগকে ব্যবহার করা হয় তোমার টেবিল রোতে ডেটাকে ইনসার্ট করার জন্য, টিআর ট্যাগের মধ্যে ডেটাকে ইনসার্ট করার জন্য টিডি ট্যাগ ব্যবহৃত হয়। এখন এর দুটো অ্যাট্রিবিউট আছে। প্রথমে দেখো কল স্প্যান, বলছে এই অ্যাট্রিবিউটটির সাহায্যে টেবিলের একাধিক কলমকে মার্জ করা হয়। তার মানে ঠিক যেরকম আমরা এমএস ওয়ার্ডে দুটো সেলকে মার্জ করেছিলাম, ঠিক একই রকমভাবে কল স্প্যান অ্যাট্রিবিউট দিয়ে আমরা কিন্তু টেবিলের একাধিক কলমকে কিন্তু মার্জ করতে পারি। ঠিক এর উল্টোটাও আছে, সেটা হচ্ছে রো স্প্যান। এই অ্যাট্রিবিউটটির সাহায্যে টেবিলের একাধিক রোকে মার্জ করা হয়। তার মানে কল স্প্যান দিয়ে আমরা কলমকে মার্জ করছি, আর রো স্প্যান দিয়ে আমরা কি করছি, টেবিলের রোগুলোকে কি করছি, মার্জ করছি। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। এইবার দেখো যে টেবিলের ডেটাগুলোকে কি করে আমরা টেবিলের মধ্যে অ্যালাইনমেন্ট করব। তাহলে টেবিলের ডেটাগুলিকে অ্যালাইনমেন্ট করার পদ্ধতি, তার মানে একটা টেবিলের মধ্যে, একটা সেলের মধ্যে ডেটাটা কোন পজিশানে থাকবে, সেটা কোন দিকে থাকবে, বাঁ দিকে থাকবে না মাঝখানে থাকবে না ডান দিক চেপে থাকবে না ওপরে থাকবে না নিচে থাকবে, সেইটা ঠিক করা হয় যে যে অ্যাট্রিবিউট দিয়ে, সেগুলো আমরা একটু দেখব। তাহলে প্রথমে দেখো অ্যালাইন বলে একটা অ্যাট্রিবিউট আছে। বলছে এই অ্যাট্রিবিউটটির দ্বারা টেবিল ডেটাগুলিকে হরাইজেন্টাল অ্যালাইনমেন্ট করা হয়। হরাইজেন্টাল অ্যালাইনমেন্ট মানে বাদিক, ডান দিক বা মাঝখানে রাখা যাবে। তার মানে এই অ্যাট্রিবিউটটির ভ্যালুগুলি হলো দেখো লেফট, সেন্টার, মিডিল, রাইট। তার মানে অ্যালাইন অ্যাট্রিবিউট দিয়ে কোনো টেবিলের ডেটাকে তুমি বাদিকে রাখতে পারো, বাদিকে রাখতে গেলে লেফট হবে অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু, ডান দিকে রাখতে গেলে রাইট হবে, মাঝখানে রাখতে গেলে তুমি লিখতে পারো সেন্টার বা মিডিল, যে কোনো একটা লিখতে পারো। তার মানে অ্যালাইন অ্যাট্রিবিউট দিয়ে টেবিলের ডেটাগুলোকে হরাইজেন্টালি আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। আর একটা যে অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে দেখো ভি অ্যালাইন। বলছে এই অ্যাট্রিবিউটটির দ্বারা টেবিল ডেটাগুলিকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করা হয়। এই অ্যাট্রিবিউটটির ভ্যালুগুলি হলো টপ, মিডিল, সেন্টার আর বটম। তার মানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করতে পারবে, মানে উপর নিচ তুমি করতে পারবে। তার মানে এই অ্যাট্রিবিউটটি দিয়ে আমি টেবিলের ডেটাগুলোকে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করব। তার মানে ওপর নিচ করার জন্য ভ্যালুগুলো কী কী দেখো, এই অ্যাট্রিবিউটটির ভ্যালুগুলি হলো টপ মানে ডেটাটা ওপরের দিকে থাকবে, মিডিল, মিডিল মানে মাঝখানে থাকবে বা সেন্টারও করতে পারো, আর বটম মানে নিচে থাকবে। তার মানে ভি অ্যালাইন দিয়ে আমরা টেবিলের ডেটাগুলিকে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করব, আর অ্যালাইন অ্যাট্রিবিউট দিয়ে হরাইজেন্টালি অ্যালাইনমেন্ট করব। এইবার একটু জেনে নাও যে এই দুটি অ্যাট্রিবিউট অর্থাৎ অ্যালাইন আর একটা ভি অ্যালাইন আমরা টিআর বা টিডি ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারি।
তার মানে অ্যালাইন এবং ভি অ্যালাইন এই অ্যাট্রিবিউটগুলো আমরা টিডি ট্যাগের মধ্যে কিন্তু টিডি বা টিআর ট্যাগের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এইবার আমরা যে আজকের যে ক্লাসটা করলাম সেই ক্লাসের আমি একটু প্র্যাকটিক্যাল করে দেখাই, অর্থাৎ একটা ছোট্ট টেবিল আমরা তোমাদের সামনে একটু করে দেখাচ্ছি এবং তার কয়েকটা অ্যাট্রিবিউট যে যে অ্যাট্রিবিউটগুলো আমরা ব্যবহার করেছিলাম সেই অ্যাট্রিবিউটগুলো আমরা একটুখানি করে দেখব। ঠিক আছে, তাহলে চলো একটু প্র্যাকটিক্যালি একটা টেবিল আমরা ক্রিয়েট করে তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো আমার ফার্স্টে নোটপ্যাড যেরকম খুলবো সেরকম নোটপ্যাড খুলছি। আচ্ছা, এইবার একটু দেখে নাও, ধরো আমার এখানে একটা টেবিল আমার তৈরি করাই ছিল। এই টেবিলটা একটু তোমরা টেবিলটার দিকে তাকাও। এই টেবিলটাকে ধরো আমি আজকে ক্রিয়েট করে তোমাদের সামনে দেখাবো। তাহলে বুঝতেই পারছো টেবিলের ক্যাপশন, প্রথম যে নাম টেবিলের ক্যাপশন, এটাকেই ক্যাপশন বলছো। এই ক্যাপশনটার নাম হচ্ছে মোবাইল ফোন ডিটেলস, এটাকে টেবিল ক্যাপশন বলে। এটাকে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে ক্যাপশন ট্যাগের মধ্যে লিখতে হয়। প্রথম রো যেটাকে বলা হয় হেডার রো, হেডার রোতে দেখো কি কি নাম আছে, ব্র্যান্ড নেম, মডেল নাম্বার, ইউনিট প্রাইস, হ্যান্ডসেট টাইপ, এটা হচ্ছে প্রথম রো। তারপরের রোতে দেখো ডেটাগুলো আছে স্যামসাং, তার মডেল নাম্বার লেখা আছে S1023, ইউনিট প্রাইস 12,000, হ্যান্ডসেট টাইপ জিএসএম। এরকম আরেকটা রো আছে নোকিয়া, আরেকটা রো আছে ফর মোটোরোলা, আরেকটা রো আছে ফর এলজি। তার মানে এই টেবিলটাতে আমার কতগুলো রো দেখছো, দেখো এটা হেডার রো একটা, তারপরে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, চারটে ব্র্যান্ডের নেম আছে স্যামসাং, নোকিয়া, মোটোরোলা, এলজি, আর একটা হেডার রো, টোটাল কিন্তু 5টা রো আছে। তার মানে কটা টিআর ট্যাগ লাগবে বুঝতেই পারছো, টেবিলের মধ্যে 5টা টিআর ট্যাগ লাগবে। প্রত্যেকটা টিআরের মধ্যে কতগুলো করে ডেটা আছে, দেখো প্রথম টিআরের মধ্যে 4টে ডেটা, এবং যেহেতু এটা হেডার রো আমি কার মধ্যে লিখবো, টিএইচ এর মধ্যে লিখবো, টেবিল হেডার। তাহলে প্রত্যেকটা রোতে কিন্তু আমার 4টে করে ডেটা আছে। প্রথম রো এর ডেটাগুলোকে টিএইচ এর মধ্যে লিখবো, আর পরবর্তী রো এর ডেটাগুলোকে আমি কার মধ্যে লিখবো, টিডির মধ্যে লিখবো, অর্থাৎ টেবিল ডেটা। তাহলে চলো এই টেবিলটাকে আমরা আজকে ক্রিয়েট করে তোমাদের সামনে দেখাচ্ছি। তাহলে দেখো দেখো তাহলে দেখো প্রথমে যেরকম আমরা HTML ট্যাগ দিয়ে শুরু করি, HTML ট্যাগ দিয়ে শুরু করলাম। HTML ট্যাগের মধ্যে হেড ট্যাগ দিলাম, হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগ দিলাম, টাইটেলের নামটা আজকে দিলাম টেবিল, যেহেতু টেবিল আমরা বানাচ্ছি। টাইটেল ক্লোজ করলাম, এবার হেডকে ক্লোজ করছি। এইবার বডি ট্যাগ ওপেন করলাম। বডি ট্যাগ ওপেন করার পর দেখো টেবিল ক্রিয়েট করছো, তাহলে টেবিল ক্রিয়েট করতে গেলে তোমার যেটা প্রথম যে ট্যাগ যেটা লাগে সেটা হচ্ছে টেবিল ট্যাগ। যে কোনো টেবিল শুরু হয় টেবিল ট্যাগ দিয়ে এবং টেবিল ট্যাগ দিয়ে শেষ হয়। তাহলে দেখো আমরা একটা টেবিল ট্যাগ লিখলাম, পরে আমরা টেবিলের অ্যাট্রিবিউটগুলো লিখব। তাহলে টেবিল লিখলাম, লেখার পর দেখো প্রথমে টেবিলের ক্যাপশন দেবো। তাহলে দেখো টেবিলের ক্যাপশনটা দেওয়া আছে কি, মোবাইল ফোন ডিটেলস। তাহলে এটা কোন ট্যাগের মধ্যে লিখতে হবে, ক্যাপশন ট্যাগের মধ্যে, বুঝতেই পারছো। তাহলে ক্যাপশন ট্যাগের মধ্যে আমি টেবিলটার একটা ক্যাপশন দিচ্ছি। তাহলে ক্যাপশনটা দেখো আন্ডারলাইন করা আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই টেবিলের ক্যাপশনটা আন্ডারলাইন করা আছে। তাহলে আমি ইউ ট্যাগের মধ্যে লিখি, ইউ ট্যাগের মধ্যে লিখলেই আন্ডারলাইন হয়ে যাবে লেখাটা। তাহলে ইউ ট্যাগের মধ্যে আমি লিখলাম দেখো মোবাইল ফোন, আচ্ছা ঠিক যেরকম আছে আমি এইভাবেই লিখছি, এমটা ক্যাপিটালে আছে। তাহলে মোবাইল ফোন ডিটেলস, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তাহলে এইবার দেখো ইউ ট্যাগকে শেষ করব। তাহলে দেখো এই লেখাটাকে আমি ইউ ট্যাগের মধ্যে লেখার ফলে মোবাইল ফোন ডিটেলস এর তলায় একটা আন্ডারলাইন হবে, আর এটা যেহেতু টেবিলের ক্যাপশন সেই জন্য আমি ক্যাপশন ট্যাগের মধ্যে লিখেছি। এইবার তাহলে কোন ট্যাগটা শেষ হবে বুঝতেই পারছো, ক্যাপশন শেষ হবে। সরি, এটা CAP হবে। তাহলে দেখো ক্যাপশন ট্যাগ শুরু হয়েছিল, তারপরে ইউ ট্যাগ শুরু,
তারপরে লেখাটা লিখলাম মোবাইল ফোন ডিটেলস, ক্লোজিংয়ের সময় উল্টোটা হবে, তোমরা জানো, এতদিনে জেনে গেছো। তাহলে আগে ইউ ক্লোজ করেছি, তারপরে দেখো ক্যাপশনকে ক্লোজ করেছি। বোঝা যাচ্ছে? এইবার চলে আসো টেবিলের প্রথম রোতে। তাহলে প্রথম রো দেখো ফার্স্ট টিআর, এক একটা রো শুরু হবে টিআর এর দিয়ে। তাহলে টিআর দিয়ে শুরু হলো প্রথম রো। এইবার যেহেতু এটা প্রথম রোটাকে বলছি আমরা হেডার, তাহলে হেডারের ডেটা ইনসার্ট করার জন্য কোন ট্যাগ লাগে? টিএইচ ট্যাগ লাগে। তাহলে এখানে কটা হেডারের কটা ভ্যালু আছে? 4টে ডেটা আছে, তার মানে আমার 4টে টিএইচ ট্যাগ লাগবে। তাহলে বুঝতেই পারছো প্রথম টিএইচ এর মধ্যে যে লেখাটা থাকবে সেটা হচ্ছে ব্র্যান্ড নেম। তাহলে দেখো টিএইচ কে ক্লোজ করলাম। পরের টিএইচ এর মধ্যে দেখো লেখা আছে মডেল নাম্বার, পরের টিএইচটা হচ্ছে মডেল নাম্বার, এটা হচ্ছে নেক্সট হেডার। পরের টিএইচ এর মধ্যে দেখো লেখা আছে ইউনিট প্রাইস ব্র্যাকেটে রুপিস। দেখো যেভাবে লেখা আছে আমরা সেইভাবেই লিখছি। পরের টিএইচ এর মধ্যে দেখো লেখা আছে হ্যান্ডসেট টাইপ। তাহলে দেখো টিএইচ কে ক্লোজ করলাম। তাহলে দেখো এটা হচ্ছে প্রথম রোটা হয়ে গেল। তাহলে প্রথম রো এর 4টে হেডার, তাহলে 4টে টিএইচ এর মধ্যে লিখলাম, এটাকে হেডার রো যেহেতু বলছি। তারপরে দেখো টিআর কে ক্লোজ করব, যেহেতু প্রথম রো আমার এখানেই শেষ। তাহলে দেখে নাও, আমি একটু সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার প্রথম রো হয়ে গেল। বুঝতেই পারছো? ঠিক একই রকমভাবে দেখো আমি দ্বিতীয় রো করব। তাহলে দ্বিতীয় রো হচ্ছে এইটা হচ্ছে আমার দ্বিতীয় রো, যেখানে লেখা আছে স্যামসাং S1023 12,000 জিএসএম, 4টে ডেটা আছে দ্বিতীয় রোতে। তার মানে আবার একটা রো যেহেতু শুরু করছি, সেকেন্ড রো আবার একটা টিআর দিয়ে শুরু হলো। এইবার দেখো দ্বিতীয় রো যেগুলো শুরু হচ্ছে সেখানে কিন্তু এগুলোকে আমরা কিন্তু আর হেডার বলছি না, এগুলোকে বলছি টেবিল ডেটা। একমাত্র প্রথম রোতে ডেটাগুলোকে বলছিলাম টেবিল হেডার, কিন্তু এবারে আমরা বলবো টেবিল ডেটা। তার মানে এবার ডেটাগুলো আমরা কার মধ্যে লিখবো? বুঝতেই পারছো, টিডির মধ্যে লিখবো। তাহলে প্রথম টিডিতে লেখা আছে দেখো স্যামসাং। তাহলে টিডি ক্লোজ। পরের টিডিতে দেখো লেখা আছে একটা ভ্যালু লেখা আছে S1023, মানে মডেল নাম্বার যেটা। পরের টিডিতে দেখো লেখা যেটা আছে 12,000, মানে প্রাইস, মডেল, এই মডেলের যে প্রোডাক্ট তার প্রাইস। তাহলে টিডিটাকে ক্লোজ করব। পরের টিডিতে দেখো লেখা আছে কি টাইপের হ্যান্ডসেট, জিএসএম না সিডিএম, এটা জিএসএম। তাহলে জিএসএম, টিডিটাকে ক্লোজ করলাম। তাহলে দেখো প্রথম রো এখানেই শেষ, তাহলে টিআর দিয়ে শেষ করলে প্রথম রোটা শেষ হবে। তাহলে দেখো আমার এই যে সেকেন্ড রোটা এখানেই আমার শেষ। তাহলে দেখো সেকেন্ড রোতে আমার 4টে ডেটা ছিল, স্যামসাং S1023 12,000 জিএসএম। তাহলে আমার 4টে ডেটাকে আমি 4টে টিডির মধ্যে লিখব। তাহলে একই রকমভাবে পরের রোতে চলে আসি। তাহলে পরের রোটা যখন শুরু করব আবার টিআর দিয়ে শুরু হবে। তার মধ্যে যে ডেটাগুলো আছে, প্রথম ডেটাতে লেখা আছে দেখো, দেখতেই পাচ্ছ নোকিয়া। পরের ডেটাটা দেখো N1246। তারপরেরটায় দেখো ডেটাটা 8,000। এটাও জিএসএম।
তাহলে দেখো এটা আমার থার্ড রোটা শেষ হয়ে গেল। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। দেখো এটা হচ্ছে আমার থার্ড রো এর চারটে ডেটা ছিল। নোকিয়া N1246 8000 GSM, চারটে ডেটা চারটে টিডির মধ্যে লিখলাম। একই রকমভাবে পরের রোটা তৈরি করব। তাহলে আবার টিআর ওপেন করলাম, তাহলে টিডি দিয়ে ভ্যালুগুলো লিখব। তাহলে প্রথমে হচ্ছে মোটোরোলা টিডি শেষ করলাম। পরের টিডিতে লিখছি, দেখো মডেল নাম্বারটা M2461 11,000। এটা হচ্ছে সিডিএমএ, হ্যান্ডসেট টাইপটা সিডিএমএ। টিডিটাকে শেষ করছি, দিয়ে টিআরটাকে শেষ করলাম। তাহলে বুঝতেই পারছো এটা হচ্ছে আমার নেক্সট রো যেটা ছিল, ফোর্থ রো। চারটে ডেটা মোটোরোলা M2461 11,000 সিডিএমএ, চারটে টিডির মধ্যে লিখলাম। এবার লাস্ট রোটা তৈরি করব। তাহলে লাস্ট রোটা দেখো টিআর দিয়ে লিখব। তাহলে প্রথমে টিডিতে আমি লিখছি হচ্ছে এলজি, সেটটা এলজি। তারপরের টিডিতে দেখো মডেল নাম্বারটা লেখা আছে L6401। পরের টিডিতে তার প্রাইসটা লিখব 10,000। পরের টিডিতে লিখছি হ্যান্ডসেট টাইপ জিএসএম, টিআরকে ক্লোজ করলাম। তাহলে দেখো এটা হচ্ছে আমার লাস্ট রো, বুঝতে পারছো আশা করি। এইবার দেখো টেবিলকে যেরকম বলেছিলাম যে টেবিল ট্যাগ দিয়ে দেখো যেরকম শুরু হয়েছে, যেহেতু টেবিলটা এখানেই শেষ, তাহলে শেষ হবে টেবিল ট্যাগ দিয়ে। তারপরে বডি ট্যাগ যেরকম শেষ হয়, তারপরে HTML ট্যাগ শেষ হবে। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কি করলাম। এইবার দেখো এই টেবিলটাকে আমি সেভ করব। তাহলে ফাইলে গেলাম, সেভ অ্যাস। এখান থেকে দেখো ডেস্কটপ অপশানটাকে নিচ্ছি, টেবিলটার নাম আমি দিচ্ছি HTML_টেবিল। যেহেতু এটা টেবিল করলাম, HTML_table.html। তাহলে ডেস্কটপে ফাইলটাকে .htm দিতে পারো বা .html। তাহলে HTML_table, এটা হচ্ছে টেবিলটার নাম, .html ফাইলটার এক্সটেনশন দিয়ে আমি সেভ করলাম। এইবার দেখো এটাকে মিনিমাইজ করছি, এইটাকেও মিনিমাইজ করছি, যেহেতু আমার টেবিলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তাহলে দেখতেই পাচ্ছ HTML_table। তাহলে দেখো টেবিলটা, এই যে দেখো টেবিলটা চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এইবার তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে টেবিলটা এসেছে, সবই দেখাচ্ছে ডেটা, কিন্তু টেবিলটাতে কোনো বর্ডার লাইন নেই। কারণ আমরা প্রথমেই বলেছিলাম টেবিলের বর্ডারের ভ্যালু কিন্তু বলেছিলাম ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। এটা তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো যে টেবিলের কিন্তু বর্ডার ভ্যালু কিন্তু 0। এইবার দেখো যেহেতু আমার কোডটা মিনিমাইজ করা ছিল, এইবার দেখো আমরা একটা একটা করে টেবিলের অ্যাট্রিবিউট এখানে অ্যাড করছি। তাহলে টেবিল এর মধ্যে আমি বর্ডার অ্যাট্রিবিউট অ্যাড করব। তাহলে বর্ডার আমি দিলাম ধরো সাপোজ 1 দিলাম। তাহলে সেভ করছি। সেভ করার পর দেখো এটাকে যদি আমি রিফ্রেশ করি, তাহলে দেখো এইবারে কিন্তু বর্ডারটা চলে এসেছে, দেখতেই পাচ্ছ বর্ডারটা চলে এসেছে। এইবার দেখো আমরা যে অ্যাট্রিবিউটগুলোতে এসেছিলাম, তারপরে দেখো বর্ডার কালার দিয়ে কি করে, দেখো বর্ডারটা কিন্তু আমার ব্ল্যাক কালারের এসেছে। তাহলে বর্ডার কালার দিয়ে আমরা কি করব, কালার সেট করতে পারবো। তাহলে বর্ডার কালারটাকে আমি ধরো সাপোজ দিলাম হচ্ছে রেড দিলাম।
বর্ডার কালারটাকে রেড দিলাম, তাহলে ফাইলে গিয়ে সেভ করছি। তাহলে দেখো এইবার দেখো দেখতে পাচ্ছ যে একটা রেড লাইন কিন্তু চলে এসেছে, বর্ডার কালারটা কিন্তু দেখো এখন রেড লাইন চলে এসেছে। এইবার দেখো যেটা বিজি কালার, বিজি কালার দিয়ে কি করে, বিজি কালার দিয়ে টেবিলের ব্যাকগ্রাউন্ডে তুমি একটা কালার দিতে পারো, তাই তো। তাহলে দেখো এইখানে যদি আমি লিখি এরকম টেবিল ট্যাগের মধ্যে, বুঝতে পারছো স্পেস দিয়ে তার অ্যাট্রিবিউটগুলো লিখছি। প্রথমে বর্ডার লিখেছিলাম, টেবিল ট্যাগ দিয়ে টেবিল ওপেন করে ওপেনিং ট্যাগের মধ্যেই লিখতে হয় অ্যাট্রিবিউটগুলো। তাহলে স্পেস দিয়ে বর্ডার 1 লিখলাম, স্পেস দিয়ে বর্ডার কালার রেড লিখলাম, এইবার স্পেস দিয়ে বিজি কালার। ধরো বিজি কালারটা হচ্ছে টেবিলের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেয়, তাহলে টেবিলের ব্যাকগ্রাউন্ডে তুমি যদি কোনো একটা কালার দিতে চাও, ধরো আমি ইয়েলো কালার দিচ্ছি, তাহলে দেখতেই পাচ্ছ ইয়েলো লিখেছি। এইটা হচ্ছে আমার টেবিল ট্যাগের ওপেনিংয়ের মধ্যে আমি পুরো অ্যাট্রিবিউটগুলো লিখছি। তাহলে বর্ডার, বর্ডার কালার আর বিজি কালার এই তিনটে অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। তাহলে ফাইলে গেলাম, সেভ করলাম, তাহলে দেখো ব্যাকগ্রাউন্ডের কিন্তু কালারটা এসে গেছে, কিন্তু ইয়েলো কালার চলে এসেছে। এইবার দেখো উইথ আর হাইট, এই যে দুটো অ্যাট্রিবিউট আমরা দেখেছিলাম, তাহলে উইথ আর হাইট এই দুটো অ্যাট্রিবিউট একটু দেখে নিই। তাহলে দেখো উইথ আমি লিখছি ধরো 640, আর ধরো হাইট লিখছি, আচ্ছা এটা একটু ভ্যালুটা একটু কমিয়ে দিই, 640 অনেকটাই বড়, ধরো 480 আমি করলাম, আর হাইটটাকে আমি করলাম সাপোজ 380। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমরা আরও দুটো অ্যাট্রিবিউট ইউজ করেছি টেবিলের মধ্যে, উইথ 480 আর হাইট হচ্ছে 380। এইবার ফাইলে গিয়ে সেভ করছি, দেখো উইথ আর হাইটটা বেড়ে গেছে, দেখতে পাচ্ছ। এইবার দেখো যে অ্যাট্রিবিউটটা সেটা হচ্ছে দেখো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা আমরা কি বলেছিলাম, টেবিলের ব্যাকগ্রাউন্ডে একটা কোনো পিকচার অ্যাড করবে। তাহলে বর্ডার কালারটাকে তুমি এই যে বিজি কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে তুলে যদি তুমি ব্যাকগ্রাউন্ড দাও, তাহলে কিন্তু এখানে একটা পিকচার অ্যাড হয়ে যাবে। তাহলে আমি যদি ধরো একটা পিকচার যদি আমি অ্যাড করতে চাই, ধরো আমি ফাইলে গেলাম, পিকচার্সে গেলাম, ধরো এই যে পিকচারটা আছে, এই পিকচারটাকে আমি অ্যাড করতে চাইছি টেবিলের ব্যাকগ্রাউন্ডে। তাহলে আমি কি করছি, এটাকে কপি করে ডেস্কটপে নিয়ে আসছি, তাহলে আমার শুধু ইমেজের নামটা দিলেই হবে, অলরেডি আছে পিকচারটা, দেখো এই যে পিকচারটা দেখতে পাচ্ছ ডেস্কটপের মধ্যে পিকচারটা আছে। পিকচারটার নাম হচ্ছে দেখো দেখে নাও img4.jpg, এইটা হচ্ছে পিকচারটার নাম img4.jpg। তাহলে এইবার দেখো আমি এই যে বিজি কালার যে অ্যাট্রিবিউটটা আছে, এই অ্যাট্রিবিউটটাকে তুলে দিয়ে আমি যদি ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউটটা অ্যাড করি, ব্যাকগ্রাউন্ড দিয়ে কি করে, বিজি কালার হচ্ছে টেবিলের ব্যাকগ্রাউন্ডে কালার দেয়, আর ব্যাকগ্রাউন্ড দিয়ে হচ্ছে টেবিলের ব্যাকগ্রাউন্ডে একটা কোনো পিকচারকে অ্যাড করে। তাহলে পিকচারটার নাম আমরা কি দেখলাম, img4.jpg, এটা ছিল পিকচারটার নাম। তাহলে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি লিখে গেছি এরকম, তারপর স্পেস দিয়ে পরের অ্যাট্রিবিউটটা লিখেছি। তাহলে ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু img4.jpg, ফাইলে গেলাম, সেভ করলাম। এইবার দেখো এটাকে রিফ্রেশ করব F5 দিয়ে, দেখো টেবিলের ব্যাকগ্রাউন্ডে এই পিকচারটা অ্যাড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর পরের যে অ্যাট্রিবিউটটা দেখো সেল প্যাডিং আর একটা সেল স্পেসিং। সেল স্পেসিং কি বললাম, যে দুটো সেলের মধ্যে দূরত্ব বাড়ায়, দুটো পাশাপাশি সেলের মধ্যে দূরত্ব বাড়ায়। তাহলে আগে একটু সেল স্পেসিংটা দেখে নিই। তাহলে দেখো সেল স্পেসিং, ধরো সেল স্পেসিংয়ের ভ্যালু আমি দিলাম হচ্ছে সাপোজ 20, সেল স্পেসিং আমি লিখলাম 20। তাহলে দেখো কি হচ্ছে, দুটো পাশাপাশি সেলের মধ্যে কিন্তু পাশাপাশি সেলগুলোর মধ্যে দূরত্ব বাড়ায়। তাহলে দেখো এটা হচ্ছে, এখন আমি এখনও রান করাইনি, এবার রান করাচ্ছি, F5 দিচ্ছি, দেখো দেখতে পাচ্ছ গ্যাপিং তৈরি হয়ে গেছে। তাহলে পাশাপাশি সেলের মধ্যে কিন্তু এই যে গ্যাপিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেল স্পেসিং। ঠিক আছে,
ক্লিয়ার? এইবার দেখো সেল প্যাডিং। সেল প্যাডিং কি বলছে? সেলের মধ্যে ডেটা এবং তার বর্ডার তাদের মধ্যে দূরত্বটা বাড়ায় হচ্ছে সেল বাড়ানো বা কমানো করে হচ্ছে সেল প্যাডিং। তার মানে আমি যদি সেল প্যাডিং ইকুয়াল টু 20 রাখি, তার মানে এটা হচ্ছে সেলের মধ্যে ডেটা তার বর্ডার থেকে কতটা দূরে থাকবে সেইটা ঠিক হবে সেল প্যাডিং দিয়ে। তাহলে ফাইলে গেলাম, সেভ করলাম, দেখো এইবার দেখতেই পাচ্ছ দূরত্ব অনেকটা বেড়ে গেছে। তাহলে এইটা হচ্ছে তোমার সেল প্যাডিং ছিল, ঠিক আছে। আচ্ছা, এইবার তোমরা যদি টেবিলের ডেটাগুলোকে যদি টেবিলটাকে তুমি যদি ধরো মাঝখানে আনতে চাও, তাহলে টেবিলটাকে মাঝখানে আনতে গেলে তুমি কি করতে পারো? তুমি টেবিলটাকে সেন্টার ট্যাগের মধ্যে লিখতে পারো, আর না হলে তুমি এখানে টেবিলের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে অ্যালাইন। দেখো অ্যালাইন বলে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করছি, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার করলাম, দেখতেই পাচ্ছ টেবিল ট্যাগের মধ্যে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করেছি অ্যালাইন, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। এটা করলেও কিন্তু টেবিলটা কিন্তু মাঝখানে চলে আসবে। দেখো ফাইলে গেলাম, সেভ করলাম, দেখো টেবিলটা মাঝখানে চলে এসেছে, ঠিক আছে। আর ভি অ্যালাইন যে অ্যাট্রিবিউটগুলো টিআর আর টিডির আমি যে অ্যাট্রিবিউট বলেছিলাম, ধরো হচ্ছে টেবিলের এই যে ব্র্যান্ড নেম এইটাকে তুমি ধরো, এটা তো প্রথম হেডারটা মাঝখানেই আছে, অসুবিধা নেই। ধরো তুমি কোনো একটা রোয়ের, ধরো সেকেন্ড রো, এই যে স্যামসাং S1023 12,000 GSM, এটাকে তুমি ডান দিক চেপে লিখতে চাইছো, মানে রাইট অ্যালাইনমেন্ট করতে চাইছো, এটা মাঝখানে আছে এটাকে ডান দিকে লিখতে চাইছো। তখন আমি কি লিখবো? দেখো টিআর এর মধ্যে যদি তুমি লেখো অ্যালাইন ইকুয়াল টু রাইট, তার মানে এই পুরো রোটা কিন্তু আমার রাইটে অ্যালাইন হয়ে যাবে। দেখো ফাইলে গিয়ে সেভ করলাম, দেখো পুরো রোটা কিন্তু আমার রাইটের দিকে সরে গেছে, দেখতে পাচ্ছ পুরো রোটা কিন্তু আমার ডান দিকে সরে গেছে। এটা সেল প্যাডিং অ্যাট্রিবিউটটা যদি তুমি তুলে দাও তাহলে আর একটু ভালো বুঝতে পারবে, যে হয়তো তোমাদের মনে হচ্ছে যে কিছু এফেক্ট হয়তো বোঝা যাচ্ছে বলে মনে হচ্ছে না হয়তো। তো আমি যদি এই সেল প্যাডিং অ্যাট্রিবিউটগুলোতে তুলে দিই, সেল স্পেসিংটা থাক, সেল প্যাডিং অ্যাট্রিবিউটটা তুলে দিই, তাহলে বুঝতে পারবে। দেখো এই যে দেখতে পাচ্ছ, এবার দেখো পুরো ডান দিকে চলে গেছে লেখাটা, স্যামসাং S1023 12,000 GSM, বাকি লেখাগুলো লেফটে আছে। এইবার ধরো তুমি চাইছো যে না লেখাগুলো সব মাঝখানেই থাকুক, তাহলে আমি কি করব? একমাত্র দেখো হেডার রোটা কিন্তু মাঝখানে আছে, একমাত্র হেডার রোটা মাঝখানে আছে, বাকিগুলো কিন্তু কোনোটাই মাঝখানে নেই। তাহলে মাঝখানে লেখার জন্য অ্যালাইনটাকে কি করতে হবে বুঝতেই পারছো, সেন্টার করতে হবে। তাহলে অ্যালাইন ইকুয়াল টু যদি সেন্টার করো, তাহলে দেখো প্রথমটা সেন্টার হয়ে গেল। প্রত্যেকটার কিন্তু অ্যালাইনমেন্ট আছে, কিন্তু ডিফল্ট অ্যালাইনমেন্ট কিন্তু লেফট আছে। তাহলে পরের রোটাকে তুমি সেন্টার করতে চাইছো, তাহলে পরের রোটা দেখো পরের রোটা হচ্ছে এটা নোকিয়া N1246, এটা পরের রো। তাহলে এরও টিআর এর মধ্যে যদি আমি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার লিখি, পরের রোটা হচ্ছে এটা মোটোরোলা, এরও টিআর ট্যাগের মধ্যে আমি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার লিখলাম, এবং পরের রোটা হচ্ছে এলজি, এরও অ্যালাইন ইকুয়াল টু টিআর ট্যাগের মধ্যে লিখলাম অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। ফাইলে গেলাম, সেভ করলাম, দেখো এইবার যদি আমি এটাকে রান করাই, দেখো পুরো ডেটাটা কিন্তু মাঝখানে চলে এসেছে, ঠিক আছে। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তাহলে এই পর্যন্ত থাকলো আজকে, তাহলে থ্যাংক ইউ।